নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব সিদ্ধ পিঠে বা পুলি পিঠে। খুবই জনপ্রিয় এই পিঠে। পৌষ সংক্রান্তিতে এই পিঠে আমরা তৈরি করি, তাছাড়া সারা শীত জুড়ে যখন হোক আমরা তৈরি করে তো নিতে পারি। এই পিঠেটা আমি তৈরি করব আজকে তিল দিয়ে। আপনারা অনেকেই বলেন পিঠে তৈরি করার পর পিঠে শক্ত হয়ে যায়। আমি আজকে তৈরি করে দেখাবো পুলি পিঠে কিভাবে তৈরি করলে শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে, এমনকি ঠান্ডা হওয়ার পরও পিঠে শক্ত হবে না। আপনারা অনেকেই এই পিঠে তৈরি করতে পারেন, তবে একদম নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী তাদের জন্য এই রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি সিদ্ধ পুলি বা পুলি পিঠে। আমি আজকে পিঠেটা তৈরি করব যেহেতু তিল দিয়ে, তাই প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 বাটি তিল। আর তিলটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে তিলটাকে ভেজে নেব। একটু ভালো করে তিলটাকে নাড়তে থাকবো, তা না হলে তিলটা পুড়ে যাবে। তিল ভাজার যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তিলটাকে নামিয়ে নেব। খুব বেশি তিল ভাজলে কিন্তু তিল আবার তিতো হয়ে যাবে। তিলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর তিলগুলো একটা পাত্রের মধ্যে একটু নেড়েচেড়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তিলটা ঠান্ডা হয়ে যায়। এখন তিলটা ঠান্ডা হয়ে গেছে, আমি বেশ হাত দিয়ে নাড়াতে পারছি। এবার তিলটাকে আমি বেটে নেব। আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও তিলটাকে ভালো করে বেটে নিতে পারেন। তবে তিলটা মচমচে থাকতে থাকতেই কিন্তু বেটে নিতে হবে, তাহলে খুব ভালো করে তিলটা বাটা যাবে। তিলটা খুব ভালোভাবে বেটে নিয়েছি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। একদম মিহিভাবে আমি তিলটাকে বেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তিলটাকে ঢেলে নিচ্ছি। বাকি তিলটাও আমি একই রকম ভাবে বেটে নেব। সব তিলটাই বেটে নেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সিতেও কিন্তু একদম মিহিভাবে তিলটাকে বেটে নেওয়া যাচ্ছে। এবার আমি বেটে রাখা তিলের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়ের পরিমাণটা আমি যে বাটিতে তিল মেপেছিলাম সেই বাটিরই হাফ বাটির চেয়ে একটু বেশি আখের গুড় আমি নিয়ে নিয়েছি। এবার গুড়টাকে আমি তিলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তিলটা গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে অন করে দেবো। আমি গ্যাসটাকে অন করে দিয়ে এবার গুড়টাকে ভালো করে তিলের সাথে জাল দিয়ে নিচ্ছি। এখন গুড়টা গলে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি অনবরত একটু নাড়াতে থাকবো, তা নাহলে কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাবে আর তিলটা তিতো হয়ে যাবে। তাই গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে কিন্তু খুন্তিটাকে নাড়াতে হবে যাতে একদম তলায় লেগে না যায়। কিছুক্ষণ নাড়ানোর পর গুড়টা বেশ আঠালো হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এটাকে আর বেশি জাল দেব না, এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। আর বেশি শক্ত হয়ে গেলে পুরটাকে পিঠের ভেতরে আর ভালো করে দেওয়া যাবে না, তাই একটু নরম রেখে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল আর দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার একটা ঢাকা দিয়ে জলটাকে আমি ফুটতে দেব। জলটা বেশ ভালো মতো ফুটে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ওই কাপেরই ভর্তি করে 1 কাপ সিদ্ধ চালের গুঁড়ো, আর ওই একই কাপের আরও হাফ কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নেব আর ভালো করে সিদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে করে রেখে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেশাতে থাকবো। আমার এখানে জলের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে। যদি আপনাদের জলের পরিমাণটা মনে হয় যে একটু কম হয়েছে, সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে গরম জল দিয়ে মিশিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে একবারে বেশি করে জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর নাড়াতে থাকবেন। যদি মনে হয় আরও জল লাগবে তখন দেবেন, কোনো অসুবিধাই হবে না। আর জলটা একবারেই একটু বেশি করে গরম করে আটাটা মেশানোর আগে কিছুটা জল তুলে রেখে তারপরে মেশাবেন, তাহলে আর আলাদা করে গরম জল করারও প্রয়োজন হবে না। আর চালের গুঁড়োটা যাতে কাঁচা না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। একটু সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করলে দেখবেন চালের আটাটা বেশ একটু আঠা আঠা হয়ে আসছে। আর চালের গুঁড়োটা যদি এরকমভাবে ভালোভাবে সিদ্ধ করে পিঠে তৈরি করা হয় তাহলে পিঠেগুলোও খুব ভালো হয়। আমার আটাটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি চালের আটাটাকে একটা থালার মধ্যে পুরোটা তুলে নিয়েছি। আর এখনও কিন্তু চালের আটাটা বেশ গরম আছে, আর এই গরম অবস্থাতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর হাত দিয়ে মাখার সময় যদি খুব বেশি গরম লাগে তাহলে অল্প করে হাতটাকে একটু ঠান্ডা জলে চুবিয়ে চুবিয়ে হাতটা একটু সইয়ে সইয়ে আটাটাকে মাখতে হবে। এখন দেখুন আটাটা একদম নরম করে মাখা হয়ে গেছে।
খুব ভালোভাবে আমি চেপে চেপে আটাটাকে ঠেসে ঠেসে সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন কিন্তু হাতেও আর লেগে যাচ্ছে না। এবার এই আটাটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, তা না হলে হাওয়া লাগলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে। এবার আমি এই মেখে রাখা আটা থেকে কিছুটা করে আটা নিয়ে নিচ্ছি আর পিঠেটা তৈরি করব। দেখুন আমি পিঠেটা কিভাবে তৈরি করছি। প্রথমে একটু হাতে করে চেপে নিলাম, তারপরে দু হাত দিয়ে ঘুরিয়ে আমি আটাটাকে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার আঙুলের সাহায্যে আমি যেভাবে বাটি তৈরি করা হয় সেরকমভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম আর মাঝখানটা বেশ গর্ত করে নিলাম। দেখুন একটা সুন্দর বাটির মতো শেপ হয়ে গেছে। এবার এর ভেতরে আমি পুরটাকে দিয়ে দেব। দেখুন পুরটাও আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে আর সুন্দরভাবে আমি পিঠের মধ্যে পুরটাকে ভরে দিয়ে এবার পিঠেটাকে মুড়ে নিচ্ছি। দেখুন মুখটাকে প্রথমে সিল করে নিলাম দুটো আঙুল দিয়ে চেপে চেপে, আবারও আমি এটাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন আগের মতোই আমি গোল বল তৈরি করে নিলাম। এবার এই বলটার যে কোনো দুটো সাইড আমি হাতে করে একটু ডলে দিচ্ছি আর দেখুন কি সুন্দর পুলির মতো তৈরি হয়ে যাচ্ছে। আমি আরও একটু আটা নিয়ে নিলাম আর আটার পরিমাণটা একই রকম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠেগুলো সব একই মাপের তৈরি হবে আর দেখতেও বেশ ভালো লাগবে। আর সব পিঠেগুলো তৈরি করার পর কিন্তু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। একসঙ্গে অনেকগুলো পিঠে তৈরি করব, তারপরে যেহেতু স্টিমে দেব তাই একটু সময় লাগবে। ততক্ষণে পিঠেগুলো ঢাকা না দিয়ে রেখে দিলে এই পিঠেগুলো শুকিয়ে যাবে আর ফেটে যেতে পারে। তাই ভিজে কাপড় দিয়ে পিঠে তৈরি করার পরও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আগের মতোই আমি একটা বল তৈরি করে নিলাম, তারপরে আঙুল দিয়ে চেপে চেপে সুন্দর একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি আর ভিতরে পুরটাকে দিয়ে দেব। আপনারা এই পুরটাকে হাত দিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে হাতটাকে একটু মুছে নিতে হবে। তা না হলে পিঠেগুলো যদি আমি আবার ওই হাতেই তৈরি করি তাহলে পিঠেটা কালো হয়ে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না। আর আমি যেভাবে তৈরি করছি দেখুন পিঠেগুলো একদম সাদা ধপধপ করছে, একটুও কোনো দাগ লেগে নেই। পুর ভরার পর মুখটা চেপে দিয়ে আবারও আমি গোল করে নিচ্ছি। দেখুন একদম গোল বল তৈরি করে নিয়েছি। এবার যে কোনো একটা সাইড একটুখানি লম্বা করে আমি হাতে করে ডলে দিচ্ছি। দেখুন দেখলেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা একদম পুলির মতো দেখতে হয়ে গেল। খুবই সহজ তৈরি করা, আপনারাও কিন্তু খুব সহজে এভাবেই তৈরি করে নিতে পারবেন। কথা বলতে বলতে সব পুলিগুলোই আমার তৈরি করা হয়ে গেল। দেখুন আমি এটা আরও একটা আপনাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি। সব পিঠেগুলো তৈরি আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন, একদম সাদা ধপধপ করছে। এবার এই পিঠেগুলোকে স্টিম করতে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা জল আর একটা ঢাকা দিয়ে জলটাকে আমি গরম হতে দিলাম। জল গরম হয়ে গেছে, এবার একটা চালনি আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। এবার একে একে খুব সাবধানে পুলিগুলোকে সব এই চালনির ওপরে বসিয়ে দিচ্ছি। আপনারা এটা কিন্তু একটা ফুটো থালার উপরে বসিয়েও করতে পারেন, আবার রাইস কুকারে স্টিম দিতে পারেন, আবার হাঁড়ির মুখে কাপড় বেঁধে দিয়েও একই রকমভাবে স্টিম করে নিতে পারেন। এখানে স্টিম করার জন্য যে জলটা আমি দিয়েছি সেই জলটা যাতে চালনি থেকে খানিকটা নিচে থাকে সেই রকম পরিমাণে জল দিয়ে দেবেন। আবার খুব অল্প জল দিয়ে দেবেন না, তাহলে আবার জল শুকিয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর যে একটা ছিদ্র রয়েছে ঢাকনিতে সেই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম আর 15 মিনিট মতো আমি স্টিম হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনিটা খুলছি আর দেখুন কি সুন্দরভাবে আমার পিঠেগুলো স্টিম হয়ে গেছে আর দেখতেও কি অপূর্ব লাগছে। এবার এই পিঠেগুলোর উপরে আমি একটু অল্প করে প্লেন জল ঢেলে দিলাম। এইবার এই পিঠেগুলোকে তুলে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু এখন বেশ গরম রয়েছে, তুলতে একটু হাতে যদি আপনাদের গরম লাগে তাহলে একটা চামচ দিয়ে পিঠেগুলোকে তুলে নেবেন। সব পিঠেগুলো তুলে নেওয়ার পর আবারও গ্যাস অন করে দিয়েছি আর বাকি পিঠেগুলোকে একে একে আবারও বসিয়ে দিলাম। তারপর একই রকমভাবে ঢাকনি দিয়ে পিঠেগুলোকে আবারও 15 মিনিট মতো স্টিম দিয়ে নেব, তাহলেই আমার সব পিঠেগুলোই রেডি হয়ে যাবে। আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমার সব পুলি পিঠেগুলোই তৈরি হয়ে গেছে। আপনারাও
এই রকমভাবেই পিঠে বাড়িতে তৈরি করবেন, দেখবেন আপনাদের পিঠেও একদমই শক্ত হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনকি 1 থেকে 2 দিন পরও কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুল করবে। আর এই পিঠের সাথে একটু নলেন গুড় দিয়ে পরিবেশন করে দেবেন। আপনারাও একটু নলেন গুড়ের মধ্যে চুবিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।